গুড ইভিনিং মনিকা, সবাইকে গুড ইভিনিং। ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, যারা জয়েন হচ্ছ একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা এবং তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। আজকে আমরা ক্লাস শুরু করব মডার্ন হিস্ট্রির ওপর, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, ক্লাস নাম্বার 7। সবার কাছে সাউন্ড ক্লিয়ার রয়েছে? 1 মিনিট অপেক্ষা করব, তারপরে ক্লাস শুরু করব। এখনো টাইম হয়নি, 7টা থেকে আমাদের ক্লাসের টাইমিং। ওকে আয়তাল, থ্যাংক ইউ, সাউন্ড ক্লিয়ার বলছো। ওকে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, ক্লাস নাম্বার 7, মডার্ন হিস্ট্রি। আজকে আমরা ব্রিটিশ শাসনের প্রভাব সম্পর্কে এখানে কোশ্চেন রয়েছে, 20টা কোশ্চেন রয়েছে। এই চ্যাপ্টারতে বেশি কোশ্চেন পাইনি, তাও এক্সট্রা কোশ্চেন অন্যান্য জায়গা থেকে অ্যাড করতে হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম এখান থেকে অনেকগুলো কোশ্চেন করা যাবে, সেরকম হয়নি। চলো শুরু করি আজকের ক্লাস। আস্তে আস্তে সবাই জয়েন হোক, প্লিজ একটু শেয়ার করবে ক্লাসগুলো মাঝে মাঝে, যাতে সবাই জয়েন হতে পারে ক্লাসে। এবং কালকের ক্লাস অলরেডি তৈরি করা রয়েছে। কালকে আমরা এর উপরে ক্লাস করব, জিওগ্রাফির ওপরে। টপিক হচ্ছে দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চল। ক্লাস অলরেডি তৈরি করা রয়েছে, তোমরা হোম সেকশনে গিয়ে নোটিফিকেশন অন করে নিতে পারো, রিমাইন্ডার অন করে নিতে পারো, তাহলে ইউটিউব থেকে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই ক্লাসগুলো যেগুলো কোশ্চেন অ্যান্সার ক্লাস হচ্ছে লাইভ, সেগুলো তোমরা পরেও দেখতে পারবে, প্লে লিস্টে সমস্ত ক্লাস রাখা থাকবে। সাদেকুল গুড ইভিনিং, মনিকা থ্যাংক ইউ। এটা ক্লাস টাইমিং, যারা ক্লাস টাইমিংটা জানো না একটু নোট করে নেবে। মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টা আমরা লাইভ থাকবো। আর এই সময় চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্লাস 2 দিন মক টেস্ট বা মিক্সড কোশ্চেন থাকবে। এইভাবে এগোবো, রেগুলার ক্লাস হবে, তোমরা এইভাবে প্রতিদিন ক্লাসে অবশ্যই এই টাইমে জয়েন করবে। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন তোমাদের সামনে, কোন স্টেশন দুটির মধ্যে ভারতে প্রথম রেল লাইন চালু হয়েছিল? কলকাতা থেকে রানীগঞ্জ, বোম্বে থেকে পুনে, কলকাতা থেকে জামশেদপুর এবং বোম্বে থেকে থানে। তোমরা লাইভ চ্যাটে অ্যান্সার দেবে, আমি তোমাদের অ্যান্সার দেখছি। কোন স্টেশন দুটির মধ্যে ভারতে প্রথম রেল লাইন চালু হয়েছিল? নবনীতা অ্যান্সার দিচ্ছ ডি, বোম্বে থেকে থানে। সাদিকুল ডি, সৌভিক, মনিকা সবাই, সৌভিক বলছো বি, বাকিটা ডি। মনিকা আয়াতাল বলেছে ডি, বোম্বে থেকে থানে। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে কোন ইয়ারে, কোন বছরে ভারতের রেলপথ চালু হয়? এখানে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে বোম্বে থেকে থানে, অপশন ডি সঠিক উত্তর হবে। বোম্বে থেকে থানে প্রথম রেলপথ চালু হয় কোন ইয়ারে? 1853 সাদিকুল অ্যান্সার দিয়েছো। সাদিকুল বলেছে 1853 এবং সঠিক উত্তর 16 এপ্রিল। 16 এপ্রিল 1853-তে ভারতের প্রথম রেলপথ শুরু হয়। আর 1854-এ কলকাতায় মানে আমাদের বাংলাতে হয়, সেটা হচ্ছে হাওড়া থেকে হুগলি। ওকে, 1853 16 এপ্রিল বোম্বাইতে, বোম্বে তখন বোম্বে প্রেসিডেন্সির বড়িবন্দর থেকে থানে এই অবধি চলে ফার্স্ট ট্রেন। আর 3টে লোকোমোটিভ ইঞ্জিনের নাম ছিল সিন্ধ, সুলতান এবং সাহেব। আর 15ই আগস্ট 1854 হাওড়া থেকে হুগলি পর্যন্ত যায়। এখানে এই ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট, কারণ এরকম কোশ্চেন আসে। তো মাইল বা কিলোমিটারে তোমরা মনে কিলোমিটারের মেনলি মনে রাখবে, কারণ কিলোমিটারেরই কোশ্চেন আসবে। আর যদি বলা হয় দক্ষিণ ভারতে প্রথম রেল কবে চালু, মানে কোথায় চলে, সেটা হচ্ছে ফায়াসার বদ্রি থেকে ওয়াল্লাজাহ রোড। ওকে, যেটা আরকাট নামে পরিচিত। এই 3টে ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের প্রাপ্য অংশ কত ছিল? 1/4, 1/6, 1/11 এবং 1/2। প্রত্যেকটার পাশে ভাগ বুঝতেই পারছো, এটা ভাগের অ্যান্সার চাওয়া হচ্ছে যে কত ভাগ
এ ফসলের কতটা ভাগ জমিদারদের প্রাপ্য ছিল, বা ট্যাক্সের কতটা ভাগ জমিদারদের প্রাপ্য ছিল। দুইয়ের অ্যান্সার পাচ্ছি নবনীতা বি, 1/6। একটু শেয়ার করবে প্লিজ ক্লাসগুলো, এবং ভালো লাগলে লাইক করবে। নবনীতা বি অ্যান্সার দিয়েছে 1/6 ভাগ। মনিকা বলছো এ 1/4 ভাগ। ওকে, সাদিকুল এ। না, এখানে জমিদারদের অংশ ছিল, জমিদারদের প্রাপ্য বলা হয়েছে, জমিদারদের প্রাপ্য ছিল 1/11, আর যারা ট্যাক্স নিচ্ছে অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট তাদের ছিল হচ্ছে 10/11। ঠিক আছে, টোটাল যে ট্যাক্স তার 1/11 পেত হচ্ছে জমিদাররা, আর 10/11 ভাগ পেয়ে যেত বাকি যে অংশটা, সেটা চলে যেত ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তো সি সঠিক উত্তর হবে। ওকে, না 1/2টা অনেক বেশি হয়ে যাচ্ছে, অত বেশি সেই সময় দেওয়া হতো না, হাফ মানে অনেকটাই হয়ে যেত। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয়? 1787, 1789, 1790, 1793। 3 নম্বর কোশ্চেন, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? সাদেকুল অ্যান্সার দিচ্ছ ডি, কৌস্তব ডি, 1793। সৌভিক, মনিকা, নবনীতা ডি অ্যান্সার দিচ্ছ। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে 1793। ওকে, চিরস্থায়ী বন্দোবস্ত এটা 1793, 1793 সালে চালু হয়। ওকে, 1793 সঠিক উত্তর। এবং চিরস্থায়ী বন্দোবস্ত থেকে আরো একটা কোশ্চেন রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত রাজস্ব ব্যবস্থার উদ্ভাবক নিচের মধ্যে কে? কাকে উদ্ভাবক বলা হয়? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি এবং লর্ড ডালহৌসি। সৌভিক বলছো কর্নওয়ালিস, বি। ওকে, নবনীতা বলছো কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত যখন চালু হয় বা যিনি চালু করেন তিনি হচ্ছেন অবশ্যই লর্ড কর্নওয়ালিস, অপশন বি সঠিক উত্তর। কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যবস্থাটা কর্নওয়ালিসের নিজের ব্যবস্থা ছিল না, বা নিজে তিনি তৈরি করেননি। এখানে একজনের নাম খুব ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন জন সোর। এই জন সোর অ্যাকচুয়ালি এই ব্যবস্থাটা করেন। জন সোর, তার সঙ্গে আরো একজন ছিলেন চার্লস গ্রান্ট, এরা অ্যাকচুয়ালি ব্যবস্থাটা তৈরি করে, কিন্তু ইমপ্লিমেন্ট যেহেতু লর্ড কর্নওয়ালিস করে, সেই জন্য তার নামে এটার নাম হয়ে গেছে যে তিনি এটা শুরু করেছিলেন। ওকে, তো চিরস্থায়ী বন্দোবস্ত সেটা 1793-তে চালু হয়, এবং আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, মানে যেটাকে বেঙ্গল বলা হতো, তার সঙ্গে বিহার, উড়িষ্যা, এই সমস্ত জায়গাতে, উত্তর কর্ণাটকের কিছু অংশে, বারাণসীর কিছু অংশে, এই মানে বারাণসীতে এটা চালু হয়েছিল। ওকে, এর আগের যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে ইজারাদার ব্যবস্থা বা ইত্তাদারি ব্যবস্থা, যেটা চালু করেছিলেন হেস্টিংস। প্রথমে হেস্টিংস কি করেছিলেন, কৃষকদের সঙ্গে 5 বছরের ব্যবস্থা করেন। 5 বছরের ব্যবস্থাতে লাভ হচ্ছিল না, তারপর সেটা সরিয়ে 1 বছরের ব্যবস্থা করা হয়, তাতেও কোনো প্রপার লাভ হচ্ছিল না বা ঠিকঠাক ব্যবস্থাটা ছিল না। ঠিক আছে, তখন কর্নওয়ালিস এসে এই সমস্ত কিছু চেঞ্জ করে 10 বছরের ব্যবস্থা ফার্স্টে শুরু করে, এবং ফাইনালি সেই 10 বছরের যে ব্যবস্থা সেটাকেই পার্মানেন্ট করে দেওয়া হয়, যেটাকে পার্মানেন্ট বলা হচ্ছে জমিদারি ব্যবস্থা বলা হচ্ছে। এবং এখানে জমিদারি ব্যবস্থা বলার কারণ, মিডিল ম্যান হিসেবে জমিদারকে রাখা হয়েছিল, এবং তারা একটা অংশ রেখে দিয়ে নিজেদের কাছে বাকি অংশটা জমা দিত। এটাকে সানসেট ল বলা হতো বা সূর্যাস্ত আইন বলা হতো, কারণ একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সমস্ত ট্যাক্স জমা করতে হতো, সেই জন্য এটাকে সূর্যাস্ত আইনও বলা হতো। তো এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট চিরস্থায়ী বন্দোবস্ত থেকে। ওকে, যদি কোনো অসুবিধা থাকে বলবে, আমি রিপিট করব। 5 নম্বর কোশ্চেন, নিচের কোন বন্দোবস্তটিতে ভূমি রাজস্ব আদায়ের জন্য মধ্যস্বত্ব হিসেবে কাউকে রাখা হয়নি? হবে রাখা কাউকে হয়নি হয়ে গেছে, যাই হোক, কাউকে রাখা হয়নি, কোনো মিডিল ম্যান ছিল না। কোন ভূমি রাজস্ব ব্যবস্থাতে? মোহলবাড়ি ব্যবস্থা, রায়তওয়ারি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত এবং উপরের কোনোটিই নয়। আয়তাল বলছো বি, রায়তওয়ারি ব্যবস্থা। এমটিএস,
অনলাইন এক্সাম হবে এমটিএস। তুমি অনলাইন কোনো এক্সাম দিয়েছো, রেল বা কোনো এক্সাম? আচ্ছা, এখানে অ্যান্সার পাচ্ছি পাঁচেরটা বি। মনিকা বলছো বি, আয়তাল বি, ইমরান বলেছো সি, সাউলি বি, নবনীতা সি, কৌস্তব বি, সৌভিক বি। সবাই বি বি বলছো এবং সঠিক উত্তর হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা, অপশন বি। রায়তওয়ারি ব্যবস্থা, এখানে কোনো মিডল ম্যান ছিল না। মিডল ম্যান ব্যাপারটা কি, যেমন জমিদারি ব্যবস্থাতে কি হচ্ছে, কৃষকরা জমিতে চাষ করছে এবং যারা ট্যাক্স নিচ্ছে তারা হচ্ছে ব্রিটিশ। তো এদের মধ্যে জমিদার বলে একজনকে রাখা হচ্ছে, যারা মেন কোনোই কাজ করছে না, তাদের কাজ হচ্ছে কৃষকদের কাছ থেকে ট্যাক্সটা নিচ্ছে, তার একটা অংশ রেখে দিয়ে ব্রিটিশ সরকারকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মিডল ম্যান সিস্টেম, যেটা এখানে রায়তওয়ারি ব্যবস্থার ক্ষেত্রে ছিল না। এখানে কোনো মিডল ম্যান বলে কেউ ছিল না, কৃষকরা ডাইরেক্ট ব্রিটিশ সরকারকে দিত, ট্যাক্স দিত। এই সিস্টেমটাকে বলা হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা। ওকে, সিএইচএসএল দিয়েছিলেন, এক্স্যাক্টলি সেম টাইপেরই হবে, সেম ভাবে পরীক্ষা হবে, আর নতুন কিছু নয়, সিএইচএসএল লেভেলেরই পরীক্ষা। কোশ্চেন রয়েছে, সেখানে আসো। ব্রিটিশরা রায়তওয়ারি ব্যবস্থা চালু করেছিল কোথায়? বেঙ্গল প্রেসিডেন্সিতে, মাদ্রাজ প্রেসিডেন্সিতে, বম্বে প্রেসিডেন্সিতে, মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সিতে। রায়তওয়ারি ব্যবস্থা কোথায় চালু করেছিল? তাহলে তোমাকে আগের দিন অবশ্যই চলে যেতে হবে, কারণ ওইভাবে তো হবে না, আগের দিন অবশ্যই যেতে হবে, গিয়ে পরীক্ষা দিতে হবে। সপ্তমী বলে তো কিছু নেই, করার নেই, পরীক্ষা তো দিতেই হবে। মনিকা বলছো ডি, শাওলি ডি, সরি মনিকা, হ্যাঁ শাওলি বি, কৌস্তব ডি। বাকিরা ডি অ্যান্সার দিয়েছে, কৌস্তব, নবনীতা, সাদিকুল, আয়তাল, সৌভিক ডি অ্যান্সার দিচ্ছ। দেখো, এখানে সঠিক উত্তর হবে মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সিতে। যদিও প্রথমে মাদ্রাজ প্রেসিডেন্সিতে চালু হয়েছিল রায়তওয়ারি ব্যবস্থা, কিন্তু পরবর্তীকালে বম্বে প্রেসিডেন্সিতেও এটা চালু হয়, তার সাথে সাথে আসামের এটা চালু হয়। তো এই জন্য সঠিক উত্তর ডি হবে। ওকে, রায়তওয়ারি ব্যবস্থা। আরেকটা রয়েছে, রায়তওয়ারি ব্যবস্থা কার দ্বারা চালু হয়েছিল? রায়তওয়ারি ব্যবস্থা থেকে আরো একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কে এটা চালু করেন? কর্নওয়ালিস, উইঙ্গেট, ক্লাইভ এবং মুনরো। আমির ডি, নবনীতা ডি, রাউলি ডি, লেট ডিসকভার ডি, আয়াতাল ডি। ডি অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে। আহ, সুপ্রীতি ডি, মনিকা ডি। ডি সঠিক উত্তর, মুনরো, টমাস মুনরো সঠিক উত্তর। তিনি চালু করেছিলেন, টমাস মুনরো। তাহলে আমরা এখান থেকে কিছু জিনিস জেনে নেবো যে ব্যাপারটা কি ছিল। অ্যাকচুয়ালি শেরশাহ সুরির সময় এইরকম একটা ব্যবস্থা চালু হয়েছিল, যে ব্যবস্থাটাতে কি হতো, যে পুরো যা জমি রয়েছে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হতো এবং এক একটা ভাগকে রায়ত বলা হতো। এবং এই রায়ত ব্যবস্থা থেকে রায়তওয়ারি ব্যবস্থার নাম হয়, যেটা এক্স্যাক্টলি সেম ব্যবস্থা পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা নেয়। টমাস মুনরো এবং ক্যাপ্টেন রিড, এই দুজন ব্যক্তি এই ব্যবস্থাটা মাদ্রাজে প্রথম চালু করেছিলেন। পরবর্তীকালে যেরকম বললাম, বোম্বে, আসাম এই সমস্ত জায়গাতেও চালু হয়। ঠিক আছে, হুম, একদম। এবার আহ, এই রায়ত গুলোতে এক একটা রায়তের মালিক এক একজন কৃষক হবে এবং তার কাছ থেকে তো যে ট্যাক্স সেটা নিয়ে নেবে ব্রিটিশ সরকার, এবং এই জন্য সেখানে ব্রিটিশ সরকার কিছু এজেন্ট বা মানে কর্মচারী নিযুক্ত করে, যারা গিয়ে গিয়ে ট্যাক্সটা নিত। 55% এখানে মোটামুটি ট্যাক্সের ছিল, পরিমাণ ছিল, যথেষ্ট বেশি ট্যাক্স ছিল। তো এখানে এরকম একটা ব্যবস্থা ছিল। ক্লিয়ার? 20, হ্যাঁ সঠিক উত্তর, 1820। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়? 1793 এর সনদ আইন, 1813 সনদ আইন, 1833 সনদ আইন এবং 1853 সনদ আইন, ইংরেজিতে যাকে চার্টার অ্যাক্ট বলা হয়। আটের অ্যান্সার পাচ্ছি বি, সুপ্রীতি, আয়তাল বলছো ডি, আমির বি, সাউলি সি, নবনীতা বি, মনিকা ডি। ওকে, এটা কিন্তু আগেও এরকম কয়েকজন, মানে আগে যখন কোশ্চেনটা ছিল, এবারেই মানে কোনো একটা সেটে সেম ভুল করেছিল অনেকে, যে 1813 সালের সনদ আইনে
এখানে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। এখানে 1833-এর সনদ আইন হবে, অপশন সি সঠিক উত্তর হবে। ওকে। 1833-এর সনদ আইনের মাধ্যমে ফাইনালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়। ঠিক আছে, মানে হ্যাঁ, একচেটিয়া বাণিজ্য যেটা সেটা বন্ধ হয়। এখানে কোশ্চেনটাও একটু ভুল রয়েছে সম্ভবত হুম, এটা একচেটিয়া বাণিজ্যের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে 1833-এ গিয়ে বন্ধ হয়। 1813-র যে সনদ আইন ছিল সেখানে চা এবং চীনের সঙ্গে ব্যবসা এই দুটো বাদ দিয়ে সমস্ত একচেটিয়া ব্যবসা বন্ধ হয়ে গেছিল, কিন্তু 1833-এর সনদ আইনে গিয়ে চা এবং চীনের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য সেটাতেও যে একচেটিয়া এটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়। তাই জন্য 1833 সবসময় সঠিক অ্যান্সার হবে। এটা একটু ভালো করে ইয়ে করবে, মনে রাখবে। ওকে, ক্লিয়ার? যারা বি অ্যান্সার দিচ্ছিলে, মানে 1813 অ্যান্সার দিচ্ছিলে, এইটার এই কারণেই 1813 অ্যান্সার হবে না, 1833 অ্যান্সার হবে। ক্লিয়ার? নম্বর কোশ্চেন, ভারত থেকে ইংল্যান্ডে সম্পদের নিষ্কাশন শুরু হয়েছিল কিসের পরে? চিরস্থায়ী বন্দোবস্ত, দিওয়ানি লাভ, মীর কাসিমকে অপসারণ এবং মহীশূর বিজয়। কিসের পরে ভারত থেকে ইংল্যান্ডে সম্পদের নিষ্কাশন শুরু হয়েছিল? আমির বি, কৌস্তব বি। সৌভিক, সাদিকুল, বি। বি অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে। মনিকা, আয়তাল বলছো বি। বি সঠিক উত্তর, দিওয়ানি লাভ। দিওয়ানি লাভের পর থেকে এটা শুরু হয়, ভারত থেকে ইংল্যান্ডে সম্পদ নিষ্কাশন। Okay? এই ব্যাপারটা আর কিছুই নয়, যখন মানে ভারতের থেকে কাঁচা মাল এটা চলে যেত ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে ফিনিশড গুডস মানে তৈরি জিনিস আসতো ভারতে, সেটা বিক্রি হতো, সেই টাকাটাও আবার চলে যেত, যে বিক্রি করে যে লাভের টাকাটা সেটাও আবার চলে যেত ইংল্যান্ডে। এই জিনিসটা ড্রেন অফ ওয়েলথ বা সম্পদ নিষ্কাশন নির্গমন নামে পরিচিত। তো দিওয়ানি লাভের ফলে এই জিনিসটা হয়, অপশন বি সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন, ভারতে প্রথম চা কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়? 1835, 1837, 1839, 1841। সন্তোষ বি বলেছো। সন্তোষ কোন কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ একটু বলবে? 10 নম্বর কোশ্চেন, আসামে প্রথম চা কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়? তুমি বলছো 35, সাদিকুল বি, নবনীতা সি, রাহুলি বলছো বি। অনেকগুলো অ্যান্সার পাচ্ছি। মনিকা এ। এ বি সি ডি চারটেই অ্যান্সার এসে গেছে। এখানে সঠিক উত্তর হবে 37। 1837-এ স্থাপিত হয় এবং জায়গা হচ্ছে চাবুয়া। ঠিক আছে, চাবুয়াতে এটা তৈরি হয়, প্রথম চা কোম্পানি আসামে 1837। ওকে। 11 নম্বর কোশ্চেন, ব্রিটিশ শাসনকালে ভারতের ইকোনমিক ড্রেন তত্ত্বের প্রবক্তাকে? এম এন রায়, জয়প্রকাশ নারায়ণ, রাম রাম মনোহর হবে এটা, রাম মনোহর লোহিয়া এবং দাদাভাই নৌরোজি। এখানে একটু ভুল রয়েছে, রাম মনোহর লোহিয়া এবং দাদাভাই নৌরোজি। 11 নম্বর কোশ্চেন, ডি অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে। ইকোনমিক ড্রেন থিওরি দাদাভাই নৌরোজি দেন। 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। আচ্ছা, কোন গ্রন্থের মাধ্যমে তিনি ড্রেন অফ ওয়েলথ থিওরি দিয়েছিলেন? ইকোনমিক ড্রেন বা ড্রেন অফ ওয়েলথ থিওরি এটা তিনি কোন গ্রন্থের মাধ্যমে দিয়েছিলেন? সুদীপ, নবনীতা, মনিকা, সৌভিক, শাবলি, আমির, কৌস্তব, সাদিকুল, সবাই ডি অ্যান্সার দিয়েছো। ডি সঠিক উত্তর, দাদাভাই নৌরোজি। কিন্তু কোন গ্রন্থের মাধ্যমে, কোন বইতে তিনি প্রথমবার এই জিনিসটা তুলে ধরেন, ইকোনমিক ড্রেন থিওরি? এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে কোন ভারতীয় সেই সময় রাজনৈতিক ব্যক্তিত্ব এই থিওরিটাকে মেনে নেননি? ওকে, আমির। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন ভারতীয় সেই সময়কার রাজনৈতিক ব্যক্তি এই জিনিসটা মেনে নেননি, এই থিওরিটাকে মানেননি?
পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা সঠিক উত্তর। প্রথম কোশ্চেনের গ্রন্থের নাম হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এখানে তিনি এই সম্পদ নির্গমন তত্ত্ব দিয়েছিলেন। এর মানে যেটা একটু আগে বললাম, যে কাঁচামাল সেটা চলে যাচ্ছে ইংল্যান্ডে, সেখান থেকে ফিনিশ গুডস আসছে এখানে, সেটাও বিক্রি হয়ে যে টাকাটা আসছে সেটাও চলে যাচ্ছে ইংল্যান্ডে। এই জিনিসটার মাধ্যমে যে এটা এটাকে বলা হয় ড্রেন, ইকোনমিক ড্রেন থিওরি। না, এখানে মানেননি হচ্ছে সৈয়দ আহমেদ খান। তিনি দাদাভাই নওরোজির এই যে থিওরিটা এটাকে মানেননি। তো এটা একটা কোশ্চেন এসছে হচ্ছে মানে এসএসসি সিজিএল এর একটা কোশ্চেন আজকে দেখছিলাম সেখানে ছিল, সেই জন্য আমি কোশ্চেনটা করলাম। ওকে, সৈয়দ আহমেদ খান। 12 নম্বর কোশ্চেন, ভারতে ব্রিটিশ পুঁজি বিনিয়োগের একক সবচেয়ে বড় ক্ষেত্র ছিল। কোথায় ব্রিটিশরা সব থেকে বেশি ক্যাপিটাল ইনভেস্ট করেছিল ভারতবর্ষে? রেলপথ, কৃষি এবং খনি, ব্যাংকিং এবং বীমা, শিপিং। শিপিং মানে হচ্ছে জাহাজ, পোর্ট, এই সমস্ত ক্ষেত্রে। সুদীপ বলছো এ, রেলপথ। রাহুলি এ, আমির এ, মনিকা এ। এ অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে, রেলপথ। এবং রেলপথই সব থেকে বড় ছিল, সবচেয়ে ক্ষেত্র ছিল। কৌস্তব বলছো বিবি নয়, রেলপথ। রেলপথে এরা হিউজ খরচ করেছিল, এবং শুধু মানে সেটা কোনো ভালো উদ্দেশ্যে নয়, মানে ভারতীয়দের উদ্দেশ্যে নয়, নিজেদের উদ্দেশ্যে এটা খরচটা করা হয়েছিল। মেনলি দ্রুত এর কারণে সেই সময় প্রচন্ড বেশি যে বিদ্রোহ এগুলো ছড়িয়ে পড়ছিল, সেগুলো যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্যই মূলত রেলপথের করা হয়। পরবর্তীকালে ব্যবসায়িক এটাও একটা ছিল যে এক জায়গা থেকে কাঁচামাল আরেক জায়গাতে সহজে নিয়ে যাওয়া যাবে। রেলপথে সব থেকে বেশি পুঁজি বিনিয়োগ হয়েছিল। 13 নম্বর কোশ্চেনটা একটু বড় রয়েছে, আগে ভালো করে পড়ো তারপরে অ্যান্সার দাও। এখানে 1833 সালে সনদ আইনে নিচের কোন বিধান করা হয়নি, কোনটা এর মধ্যে ছিল না সেটা বলতে হবে। অ্যাকচুয়ালি কোনটা ভুল বলা হয়েছে সেটা অ্যান্সার দিতে হবে। ওকে, বুঝতে পারলে কোশ্চেনটা পড়ে অ্যান্সার দেবে। 13 নম্বরের কোশ্চেন। 13 সুদীপ বলছো বি, মনিকা বলছো বি, আমির বলছো ডি। আচ্ছা, কৌস্তব বি, শাওলি ডি, আলবাত ডি, সাদিকুল ডি। ডি আর বি অ্যান্সার পাচ্ছি। প্রথমটা তো অবশ্যই ঠিক রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম বিলুপ্ত করা হয়। বিটা তোমরা যেহেতু অ্যান্সারটা দিয়েছো আমি বলছি, বি এখানে অ্যাকচুয়ালি বাংলাটা একটু ভুল রয়েছে, তোমরা যদি এখানেও একটু ভুল রয়েছে। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে ভারতের মূল যে প্রধান যে শাসক তার উপাধি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল। এটাই তো করা হয়েছিল 1833-এ, এটা করা হয়েছিল, কিন্তু এখানে লেখাটা একটু ভুল হয়ে গেছে, সেই জন্য হয়তো তোমরা অনেকে ভুল বুঝতে পেরে অ্যান্সার দিয়েছো। কিন্তু এটা একদমই ভুল, ডিটা একদমই ভুল। একজন ভারতীয়কে গভর্নর জেনারেলের কাউন্সিলের আইনি সদস্য হিসাবে নিয়োগ করা হয়, এটা একদম ভুল। কারণ এখানে এই পদটা তৈরি করা হয়েছিল আইনের সদস্য হিসাবে, কাউন্সিলে একজনকে নিয়োগ করা হয়, কিন্তু সেটা ভারতীয় নয়, একজন ব্রিটিশকেই করা হয়, যার নাম হচ্ছে টমাস ব্যাবিংটন ম্যাকলে, যিনি ম্যাকলে মিনিট দেন, সেই ম্যাকলেকে এখানে আইনের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তো ডিটা একদমই ভুল রয়েছে। আর এটা যদি তোমরা পড়ার ভুল হিসাবে অনেকের হয়তো ভুল হতে পারে, এটাও ঠিকই রয়েছে। আমরা যদি 1833-এর এটা দেখি, আইনটা দেখি, সেখানে এইগুলো করা হয়। একচেটিয়া বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, ভারতে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা মানে কি, সমস্ত ভারতের শাসন একজনই করবে, এবং তার নাম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেওয়া হয়, ভারতের গভর্নর জেনারেল দেওয়া হয়। এবং লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। অ্যাকচুয়ালি এই জিনিসটাই ওখানে বলতে চাওয়া হয়েছে, সেকেন্ড যে অপশনটা ছিল সেখানে। বুঝতে পারছো? নেক্সট হচ্ছে গভর্নর জেনারেলের সঙ্গে মানে কাউন্সিলের একজন আইন সদস্যকে নিযুক্ত করা হয়, যার কাজ হচ্ছে আইন তৈরিতে তাকে মানে গভর্নরকে দিয়ে দেওয়া, রেকমেন্ডেশন জানানো। এবং ফার্স্ট যিনি নিযুক্ত হন তার নাম হচ্ছে ম্যাকলে। আর এখানে এই আইনের মাধ্যমে দাস প্রথা বন্ধ করা হয়। যদিও প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি ভারতে দাস প্রথা বন্ধ হয় 1843-এ, কিন্তু ফার্স্ট টাইম এই আইনে দাস প্রথা বন্ধ হওয়ার একটা বিধান দেওয়া হয়েছিল। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে?
14 নম্বর কোশ্চেন, কোন আইনের অধীনে নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা হয়েছিল? ইংরেজিতে যাকে বলা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল কোন আইনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট 1773, সেটেলমেন্ট অ্যাক্ট 1781, চার্টার অ্যাক্ট 1813, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তাহলে বলছো এ, কৌস্তব এ, আমির এ। এ অ্যান্সার পাচ্ছি, মনিকা এ, নবনীতা এ, সাউলি ডি, ইমরান বলছো বি। আমি কিন্তু এগুলো সবগুলো পড়িয়েছি, দেখো কোশ্চেন গুলো প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় আসা, কিন্তু আমার এগুলো মডার্ন হিস্ট্রি প্লেলিস্টটা যদি দেখো সমস্ত কোশ্চেন ওর মধ্যে আপাতত এখনো পর্যন্ত অধিকাংশ কোশ্চেন রয়েছে। এখানে সঠিক উত্তর হবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটের ভারত শাসন আইন 1784। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এখানে করার কথা বলা হচ্ছে, বোর্ড অফ কন্ট্রোলের কথা বলা হচ্ছে। যদি কোর্ট অফ ডিরেক্টর বলা হতো, কোর্ট অফ ডিরেক্টর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল, কিন্তু বোর্ড অফ কন্ট্রোল সেটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ করা হয়, তৈরি করা হয়। তো দুটো জিনিস আলাদা, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টর। ওকে, তো এটা এই আইনে যেটা প্রথম বলা হয় যে ভারতে যতটা জায়গা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছে সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের নামে চালাতে পারবে না, সেটাকে ব্রিটিশ অধিকৃত বা ব্রিটিশ পজেশন বলতে হবে। এবং একটা বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। বোর্ড অফ কন্ট্রোলে এরকম 3জন ব্যক্তি নিযুক্ত ছিল, ঠিক আছে। এবং বোর্ড অফ কন্ট্রোলের মেন কাজ হচ্ছে যে ব্যাপারটা শাসন করা, সেইটাকে কন্ট্রোল করা। ইংল্যান্ডে বসে এরা ভারতে শাসন কি হবে সেইটাকে করবে, ডিরেক্ট করবে। অন্যদিকে কোর্ট অফ ডিরেক্টর যেটা এর আগে তৈরি হয়ে গেছিল অলরেডি রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে, নিয়ন্ত্রক আইনের মাধ্যমে, তার কাজ ছিল শুধুমাত্র বাণিজ্যকে কন্ট্রোল করা। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটো কাজ করছিল ভারতে, বাণিজ্যটা কন্ট্রোল করবে কোর্ট অফ ডিরেক্টর, আর বোর্ড অফ কন্ট্রোল এই সমস্ত ব্যাপার সামরিক বেসামরিক বা রাজস্ব নিয়ন্ত্রণ এগুলো করবে। ক্লিয়ার? যারা এই অ্যান্সার দিচ্ছিলে বুঝতে পারলে, কোর্ট অফ ডিরেক্টর হবে হচ্ছে রেগুলেটিং অ্যাক্টে, আর বোর্ড অফ কন্ট্রোল হবে পিটস ইন্ডিয়া অ্যাক্টে। ওকে, নেক্সট কোশ্চেন 15 নম্বর, নিচের কোনটি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ভারত এবং ইংল্যান্ডে একসাথে করার সুপারিশ করেছিল? আগের কোশ্চেনে শুধুমাত্র একজনের কাছ থেকে সঠিক অ্যান্সার পেয়েছিল, এটা হচ্ছে শাওলি। ওকে, 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ভারত এবং ইংল্যান্ডে একসাথে করার সুপারিশ করেছিল? সাদিকুল বলছো এ, সরি 15 ডি, সাদিকুল ডি, আমির ডি, মনিকা সি, ইমরান বলছো ডি। ওকে, রিজভি বলছো সি। এখনো পর্যন্ত মাত্র দুজনের কাছ থেকে সঠিক অ্যান্সার রয়েছে, মনিকা, রিজভি, নবনীতা এবং শাওলি। 4জনের কাছ থেকে সঠিক উত্তর। এটা হচ্ছে মন্টাগু চেমসফোর্ড সংস্কার এখানে বলা হয়, এখানে ফার্স্ট টাইম সুপারিশ করা হয়। এখানে প্রথম কথা একটা কমিশন গঠিত হয় এর আগে, ওকে, যার নাম হচ্ছে আইলিংটন কমিশন। আইলিংটন কমিশন গঠিত হচ্ছে 1912 সালে। 1912 সালে আইলিংটন কমিশন রেকমেন্ড করে যে ভারতেও সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া উচিত, যেমন ভাবে ইংল্যান্ডে সেই সময় পরীক্ষা হচ্ছিল তার সাথে সাথে ভারতেও পরীক্ষা নেওয়া উচিত। সেইটার এই কমিশনের সুপারিশের ভিত্তিতে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনে এটা বলা হয় যে ভারতেও পরীক্ষা নিতে হবে। 1919-এ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, এবং অ্যাকচুয়ালি ভারতে পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে 1922 থেকে। তো এই 3টে ডেট ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? তো মন্টাগু চেমসফোর্ড রিপোর্ট সঠিক উত্তর। 16 নম্বর কোশ্চেন, ভারতীয় প্রদেশগুলিতে কোন সংবিধান সংস্কারের দ্বারা দ্বৈত শাসন সিস্টেম চালু হয়েছিল? ডায়ার্সি সিস্টেম। ডায়ার্কি সিস্টেম এটা কোন আইনের দ্বারা চালু হয়েছিল? 1892, 1909, 1919, 1935। আমির সি। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমির দিয়েছ সি।
সাদিকুল এবং ইমরান দুজনেই বলছো সি। তাহলে বলেছো এ, স্যাম এ। ডায়ার্কি এবং ডুয়েল গভর্নমেন্ট এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, আগেই বলে দিচ্ছি। দুটোরই বাংলা অ্যাকচুয়ালি দ্বৈত শাসন, কিন্তু দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। এখানে সঠিক উত্তর হবে 1919-এর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, অপশন সি। ওকে, অপশন সি সঠিক উত্তর হবে। নবনীতা এ নয়, সি সঠিক উত্তর হবে। এখানে ডায়ার্কি বা দ্বৈত শাসন বলতে যেটা বোঝানো হচ্ছে যে দুটো বিষয়কে দুটো আলাদা বিভাগ তৈরি করা হচ্ছে, একটা হচ্ছে সংরক্ষিত এবং একটা হচ্ছে হস্তান্তরিত। ইংরেজিতে হচ্ছে রিজার্ভ এবং ট্রান্সফার্ড। এখানে কিছু বিষয় রাখা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, যেমন আহ আহ, না, প্রাদেশিক আর কেন্দ্রীয় ব্যাপারটার এটা বলা হচ্ছে না। এখানে যেটা মিনিং অ্যাকচুয়ালি ডায়ার্কি, সেটা হচ্ছে এটা যে সংরক্ষিত যে বিষয়গুলো সেখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস, যেমন ডিফেন্স, রাজস্ব, রেভিনিউ, এই সমস্ত জিনিসগুলো সংরক্ষিত বিষয়ে রাখা হচ্ছে। হস্তান্তরিত বা ট্রান্সফার যে ব্যাপারটা, সেখানে অপেক্ষাকৃত যে কম ইম্পর্টেন্ট, যেমন শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসগুলো রাখা হয়। এবার সংরক্ষিত বিষয়গুলোর যারা প্রধান হবে তাদেরকে নির্বাহী কাউন্সিলর বলা হবে, অর্থাৎ এরা হচ্ছে ব্রিটিশ ব্যক্তি, এদের হাতেই থাকবে। আর হস্তান্তরিত যে ব্যাপারগুলো সেগুলো ভারতীয় মন্ত্রীরা দেখাশোনা করবে। এইরকম একটা সিস্টেম চালু করা হয়, যেখানে শাসনটা তো একটা জায়গা থেকেই হচ্ছে, ব্রিটিশ গভর্নমেন্ট শাসন করছে, কিন্তু দুটো ভাবে শাসন করছে। একটা নিজেদের লোককে দিয়ে, মানে ব্রিটিশদের দিয়ে, আর একটা হচ্ছে যেখানে ভারতীয়দের কোনো যাওয়ার জায়গাই ছিল না, সেখানে ভারতীয়রা কিছু কমেন্ট করতেই পারবে না। আর একটা ব্যাপার হচ্ছে পুরোপুরি ভারতীয়দের দিয়ে, যেখানে ব্রিটিশরা কোনোভাবে কমেন্ট করতে পারবে না, ঢুকতে পারবে না। তো এই যে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে ডায়ার্কি বা দ্বৈত শাসন। ঠিক আছে, এটা হচ্ছে 1919-এর ভারত শাসন আইনে করা হয়। এগেন এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাও তৈরি করা হয়। দ্বিকক্ষ বলতে দুটো কক্ষ, যেটা এখনো রয়েছে রাজ্যসভা, লোকসভা, সেই রকম সিস্টেম সেই সময়তে ফার্স্ট টাইম এখানে চালু। আর পাবলিক সার্ভিস কমিশন এখানে তৈরি করা হয়, যেটা প্রথম কোশ্চেনটা ছিল, যে ভারতে পাবলিক সার্ভিস কমিশন এখানে তৈরি করা হয়, এবং এর মেন কাজই হচ্ছে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়া। তো এইগুলো 1919-এর ভারত শাসন আইনের মেন ইম্পর্টেন্ট। 17 নম্বর কোশ্চেন, নিচের কোন আইনের মাধ্যমে ব্রিটিশরা প্রথমবার ভারতে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করেছিল? 1909, 1861, 1867, 1892। দেখো, এই কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আইন যে এগুলো থেকে, এখান থেকে কোশ্চেন এরকম এসে গেছে অলরেডি এই কোশ্চেন গুলো। তোমরা একটু আইনের যে ব্যাপারগুলো রয়েছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এরকম একটা দুটো মুখস্থ করলে জাস্ট হবে না, ব্যাপারটা বুঝতে হবে প্রত্যেকটা লকে, যারা মূলত ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার পাচ্ছি ডি, নবনীতা ডি, আমির এ, মনিকা এ। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে ডি, 1892 সালে এটা পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করা হয়, 1892 সালে। ওকে, আচ্ছা, এই সময় যে আইনটা পাস হয় সেই আইনটার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, বাংলাতে হচ্ছে ভারতীয় পরিষদ আইন। ভারতীয় পরিষদ আইন 1892-তে এখানে বলা হয় যে যারা নিচের এই এগুলো রয়েছে, জেলা বোর্ড, বিশ্ববিদ্যালয়, পৌরসভা, চেম্বার অফ কমার্স, এরা কিছু ব্যক্তিকে করবে, রেকমেন্ড করবে, তারা আইনসভাতে গিয়ে বসবে। তো প্রতিনিধিত্বের যে ব্যাপারটা, সেটা এই সময় প্রথমবার চালু করা হয়। যদিও কংগ্রেস এই সময় চাইছিল যে ডাইরেক্ট ইলেকশন হোক, কিন্তু ডাইরেক্ট ইলেকশন এখানে দেওয়া হয় না, এরকম পরোক্ষ নির্বাচন বা প্রতিনিধিত্ব, এই ব্যাপারটা এখানে চালু করা হয়। তো এটা ভারতীয় পরিষদ আইন 1892 সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন 18, মন্টাগু চেমসফোর্ড যে প্রস্তাব, এটা কি সম্পর্কিত ছিল? সামাজিক সংস্কার, শিক্ষাগত সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার এবং সাংবিধানিক সংস্কার। মন্টাগু চেমসফোর্ড প্রস্তাব এটা কি সম্পর্কিত ছিল? রিজভি বলছো ডি, কৌস্তব ডি, সাংবিধানিক সংস্কার। রাহুলি, নবনীতা ডি, সাংবিধানিক সংস্কার। মনিকা ডি।
ডি ডি সঠিক উত্তর। যে কোনো ভারত শাসন আইন যে কটাই পাস হয়েছে তার মেন উদ্দেশ্যই হচ্ছে সংবিধানকে সংস্কার করা। তো সাংবিধানিক সংস্কার, কনস্টিটিউশনাল রিফর্ম সঠিক উত্তর হবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের জন্য। সকলের কাছ থেকে সঠিক উত্তর ডি। 19 নম্বর কোশ্চেন, ড্যাশের সময়কালে 1833 সালে মহলবাড়ি প্রথা চালু হয়? উইলিয়াম বেন্টিং, থমাস মুনরো, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি। সাদিকুল অ্যান্সার দিয়েছো ডি। আগেরটার কোশ্চেন 19 নম্বর কোশ্চেন সঠিক উত্তর ছিল। আচ্ছা 19 নম্বর কোশ্চেনের কি হবে? ও সরি, সাদিকুল ডি অ্যান্সার দিয়েছো 19-এর। ফাইল হ্যালো, ডি অ্যান্সার দিয়েছো সাদিকুল। রিজভি বলছো সি। ওকে, মহলবাড়ি ব্যবস্থা এটা অ্যাকচুয়ালি প্রথম এর আগেও মানে 1833-এর আগেই চালু হয়ে গেছিল। 1822 সালে এটা প্রথমবার চালু হয়। ঠিক আছে, হল্ট ম্যাকেনজি বলে একজন ব্যক্তি ইউপি উত্তরপ্রদেশ, তখন ইউনাইটেড প্রভিন্স নাম ছিল, সেইখানে চালু করেন। কিন্তু এই যে এই ব্যবস্থাটা ব্যাপকভাবে চালু হয় লর্ড ওয়েলেসলি, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 1833-এ লর্ড ওয়েলেসলির সময়। ঠিক আছে, এক মিনিট। লর্ড ওয়েলেসলিকে আমি কেন অ্যান্সার দিচ্ছি তোমাদের এই দেখে, উইলিয়াম বেন্টিং এর সময়, অপশন এ সঠিক উত্তর হবে। উইলিয়াম বেন্টিং এর সময় হয়। ঠিক আছে, 1833-এ উইলিয়াম বেন্টিং এর সময় হয়। এখানে মেন ব্যাপারটা কি ছিল, মহলবাড়ি ব্যবস্থা এটা এই সমস্ত জায়গাতে মানে ভারতের অধিকাংশ জায়গাতে, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, যে এই সমস্ত